আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিউক্লিয়ার স্পিন। তো টেক্সট শুরু করার আগে আমি তোমাদেরকে একটা অ্যানিমেশন ভিডিও দেখাচ্ছি, একটু দেখো। দেখা যাচ্ছে ভিডিওটা? জি স্যার, দেখা যাচ্ছে। এই হচ্ছে অরবিটিং এর ক্যারেক্টারটা, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং এই যে ফোকাস গুলো করা রয়েছে, যে যে স্পট গুলোতে লাইটটাকে ব্রাইট দেখানো হচ্ছে, এই হচ্ছে তোমার নিউক্লিয়ন গুলোর মুভমেন্ট বোঝানো হচ্ছে এভাবে। আর আমরা যে বলি যে এল ইকুয়াল টু জিরো, এল ইকুয়াল টু ওয়ান, এল ইকুয়াল টু টু, এল ইকুয়াল টু থ্রি, এল ইকুয়াল টু ফোর, এই যে কথাগুলো বলি, এটা কত ভাবে হতে পারে এবং এই সেই স্প্লিটিং গুলো দেখানো হচ্ছে এখানে। দেখো, একটা অরবিট ছোট থেকে বড় ট্রান্সফার হয়ে এটা কোয়ান্টাইজড, কিন্তু একটার সাথে আর একটার কোনো ওভারল্যাপিং হচ্ছে না। দেখো, এই প্রত্যেকে আলাদা, প্রত্যেকে আলাদা, এবং তাদের এনার্জি লেভেলের উপর ডিপেন্ড করে কক্ষপথগুলোর ব্যাসার্ধ ভেরি করছে, আর কক্ষপথের ব্যাসার্ধের উপর নির্ভর করে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেরি করছে। প্রত্যেকটা কণা আবার তার নিজস্ব অক্ষের উপরে স্পিন মোশনে আছে। একই সাথে সে অরবিটিং মোশন শো করছে, অরবিটিং মোশনের সাথে তার এনার্জি লেভেল চেঞ্জ হচ্ছে। ও যে লক্ষ্য করো, এই যে পয়েন্ট গুলোর, এই পয়েন্ট গুলো যে ঘুরছে, এই পয়েন্ট গুলোর দিকে তাকাও। একটা আইডিয়া পেলে তো তাহলে, মানে এটা তো কাল্পনিক জিনিস, এটা হচ্ছে অ্যানিমেশন, মানে কি, এটা তো অ্যাকচুয়াল চিত্র না, এটা একটা ইমাজিনারি একটা ইমাজিনারি ঠিক না বলে আমরা যদি এভাবে বলি যে যে কনসেপ্টটা আমরা ডেভেলপ করি। এবং দেখো, এই প্রত্যেকটা কিন্তু একটা শেল, দেখো, এই যে প্রত্যেকটা একটা শেল কিন্তু, লক্ষ্য করো, ভালো করে খেয়াল করে, এটা একটা থ্রি ডাইমেনশনাল, মানে খোলক নির্দেশ করছে। দিস ইজ নট সার্কেল, দিস ইজ এ শেল। শেল মিন্স খোলক। দেখো, শেডটা খেয়াল করো, শেড মানে এটা ত্রিমাত্রিক, এটা একটা বলয় নির্দেশ করছে, বলয়, বলয়। ক্লিয়ার? হুম, জি স্যার। প্রথমেই এই বিষয়টা নিয়ে কথা বলবো আমরা আমরা এস এন ঘোষাল স্যারের বইটা থেকে আমরা ফার্স্ট টিপস গুলো নিব, এবং তারপরে আমরা চলে যাব তোমাদের টেক্সট বইয়ে। এর একটা কারণ আছে, কারণটা হচ্ছে এই জাস্ট একটা টপিক নিউক্লিয়ার স্পিন নামেই উনি এই একটা টপিকের মধ্যে যা কিছু লিখেছেন, মানে অনবদ্য এবং সর্বতোভাবে যথেষ্ট। এর চেয়ে বেশি আর দরকার নেই। তারপর আমরা ক্যালকুলেশন গুলো দেখবো, এক লেকচারে তো আর হবে না, কিন্তু আমি যদি একটা কাল্পনিক, মানে এটা ভিজুয়ালাইজেশন যদি না হয় আমার কল্পনার, তাহলে কিন্তু মুশকিল। আমরা যখন কোনো একটা গ্রামের গল্প শুনি, জীবনে কখনো যায়নি, বা কোনো একটা জায়গার গল্প শুনি, জীবনে কখনো যায়নি, তার কিন্তু একটা চিত্র আমাদের কল্পনার মধ্যে চলে আসে। খেয়াল করে দেখেছো এটা? জি স্যার।
ভালো করে খেয়াল করে দেখো, তুমি কোন একটা জায়গায় নতুন যাচ্ছ, ওই জায়গাটার গল্প তুমি শুনেছো, তোমার মাথার মধ্যে কিন্তু একটা ইমাজিনারি একটা চিত্র কাজ করবে যে হ্যাঁ জায়গাটা মানে এরকম, একটা কাল্পনিক একটা ভিউ তুমি দেখতে পাবে। একইভাবে আমরা এই যে বারবার নিউক্লিয়াস সম্পর্কে জানছি, অ্যাটম সম্পর্কে জানছি, বলছি, নিউট্রন প্রোটন সম্পর্কে বলছি, জানছি, কিন্তু তারা ঠিক কিভাবে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করছে এবং কি কি কাণ্ড সেখানে ঘটছে, এই জিনিসগুলোর যদি একটা দৃশ্যায়ন আমাদের কল্পনায় না হয়, এটাকে বলা হয় কাল্পনিক দৃশ্যায়ন। অর্থাৎ আমি চোখ বন্ধ করলে ওটার ভালো দেখি, এটাকে বলা হয় কাল্পনিক দৃশ্যায়ন। তা এই কাল্পনিক দৃশ্যায়ন বা একটা সিনারিও নিজের মধ্যে অঙ্কন করা একটা জ্ঞানের আলোকে, এটা কিন্তু খুব জরুরি। এটাই তোমার কল্পনা শক্তিকে আরো বেশি অ্যাক্সিলারেটেড করবে, স্টিমুলেটেড করবে। আর এই কল্পনা শক্তিকে প্রাধান্য দিয়ে অ্যানিমেশন গুলো তৈরি করা হয়। তাই আমরা একটা অ্যানিমেশন দেখলাম, তবে এখানে যে দেখানো হয়েছে সেটা আমাদের প্রতিষ্ঠিত থিওরি অনুযায়ী যে ধারণাগুলো আমরা বিশ্বাস করি, অথবা এখনো পর্যন্ত থিওরিটিক্যাল অ্যানালিসিস এবং এক্সপেরিমেন্টাল এভিডেন্সের সঙ্গতি বা সমন্বয় যেটাকে সাপোর্ট করে, সেই আলোকেই কিন্তু এটা করা হয়েছে। তাহলে আমরা দেখলাম কি কি জিনিস দেখলাম বলো তো এই ভিডিও থেকে, আমরা একটু বলো তো, একজন বলো, যে কোনো একজন বলো। প্লিজ একজন বলো, যা দেখেছো তার আলোকে তুমি বলো। স্যার আমরা এখানে দেখতে পাচ্ছি স্যার কিছু শেল, নিউক্লিয়ার শেল, এবং স্যার তার যে স্যার ওই কৌণিক এঙ্গুলার মোমেন্টাম স্যার কোয়ান্টাইজেশন, যে এটা দেখতে পেরেছি স্যার, আমি যা বুঝতে পেরেছি স্যার আসলে এই চিত্র ইয়া থেকে। এবং সে কিভাবে স্যার স্পিন, মানে কিভাবে ঘুরে একটা নিউক্লিয়াসের ঘূর্ণনটা স্যার, এটা আমরা দেখতে পেরেছি, এই আর কি স্যার। আর কেউ কিছু শেয়ার করবে? তোমার যা মনে হচ্ছে তুমি তাই বলো, তোমার যা মনে হয়েছে তুমি সেটা বলো। এটা এই বলার মধ্যে দিয়ে কিন্তু তোমার ব্রেনের ফাংশনিংটা আরো বেশি অ্যাডভান্সড হবে। তুমি যে আমাকে বলছো, বলার আগে একটু ভাবছো কিন্তু। তাই হায়ার ফিজিক্স বা এই ধরনের সফিস্টিকেটেড হায়ার নলেজের ক্ষেত্রে এই শেয়ারিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ শেয়ারিংটা। আমি ভুল বলছি, কোনো সমস্যা নেই তো। তুমি শিক্ষার্থী হিসেবে ভুল বলারই তো জায়গা। কিন্তু তুমি যে ভাবছো তুমি ভুল বলছো, এর মধ্যেও কিন্তু সঠিক কিছু হয়ে যেতে পারে। একটু বলো, তোমার যা মনে হচ্ছে বলো। ইউ আর এ ম্যাচিউরড স্টুডেন্ট অফ ফোর্থ ইয়ার। হুম। তোমরা এখন যে এই লেভেলে যেটা পড়ছো, আমাদের সময় 3 বছর অনার্সের সময় এটা ছিল মাস্টার্স এর কোর্স। সুতরাং তোমরা কিন্তু ম্যাচিউরড না। বলো, তোমার যা মনে হচ্ছে তাই বলো। তোমাদের একটা ভাইবা পরীক্ষা হয় না শাখান? জি স্যার। তুমি কেন তোমাদেরকে বারবার বলি আমাকে বলো, কেন বলি বুঝতে পারছো? তোমার ট্রেনিংটা দিচ্ছি, আমি ভাইবা পরীক্ষার ট্রেনিংটা দিচ্ছি। তোমরা একটু আমার সাথে কথা বলবে, বললে সংকোচটা কাটবে। হ্যাঁ তারপরে স্যার। তুমি সেলফ ট্রেনিংটা হয়ে যাবে ভাইবা। আর সারা জীবন তোমাকে ভাইবা দিতে হবে কিন্তু। সবাই তোমাকে লিখিত পরীক্ষা নিবে না, সব জায়গাতে লিখিত পরীক্ষা নিবে না, তোমার কাছে জানতে চাইবে। আমার কেন জানি মনে হয় যে তাৎক্ষণিকভাবে নলেজ লেভেল জাস্টিফিকেশনের ক্ষেত্রে ভাইবার কোনো বিকল্প নেই। হুম। যাই হোক, নাজমা বলো তো কি বুঝলে মা? তুমি কি বুঝলে একটু বলো তোমাকে। আসমান সারি, ভিডিওটা দেখেছো না?
প্রতিদিন আমার যে মেয়েটা সবার আগে জয়েন করে সে আজকে আসেইনি। কি যেন নাম, তিথি। তিথি মেয়েটা আজকে মনে জয়েন করেনি। যাই হোক, তারপরে তারপরে আর আমি একটু বলি। হ্যাঁ, কে বাবা? দেখি। স্যার আমি রিফাত। হ্যাঁ রিফাত, বলো বলো। মোস্ট ওয়েলকাম, বলো। অ্যানিমেশনটাতে আমরা দেখলাম যে কক্ষপথে যে নিউক্লিয়ন গুলো থাকে তার স্পিন আমরা দেখতে পেলাম, ইলেকট্রন, আহ, প্রোটন বা নিউট্রন, এগুলোর স্পিন গুলো আমরা দেখতে পেলাম। আর কোয়ান্টাইজেশন বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, এগুলো আর কি স্যার। তাহলে এই অ্যানিমেশনটা আমাদের একটা উপকার করলো যে উম, আমরা যে টপিকটা নিয়ে এখন আলোচনা শুরু করব, ওই জায়গাটা কল্পনা করার জন্য একটা সহযোগিতা করলো না অ্যানিমেশনটা? হ্যাঁ স্যার। এটাকে বলা হয় ভিজুয়ালাইজেশন অফ নলেজ। মানে আমরা যে থিওরিটিক্যাল ফিজিক্সে বিশেষ করে থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো যখন আমরা ডিসকাস করি, সবগুলোর তো আর আসলে ওইভাবে কাল্পনিক চিত্রায়ন করা সম্ভব হয় না। কিন্তু যেগুলো লজিক্যালি ইমপ্লিমেন্ট করা সম্ভব ইন ইউর ভিডিও অ্যানিমেশন, সেগুলো নিয়ে আমরা একটু কাজ করি বা করার চেষ্টা করি। যাই হোক, এবার আসা যাক। আসলে আমরা ভিডিও থেকে যে জিনিসটা প্রথম বুঝতে পেরেছি সেটা হচ্ছে, আমরা নিউক্লিয়াস সম্পর্কে যে ধারণাটা পেয়েছি ছোটবেলা থেকে, সেটা হচ্ছে এটা নিউক্লিয়াস অ্যাটমের সবচেয়ে ভারী অংশ। এটা অ্যাটমের কেন্দ্রে থাকে এবং সেখানে প্রোটন এবং নিউট্রন থাকে। ঠিক কিনা বলো? হ্যাঁ স্যার। কিন্তু এই প্রোটন এবং নিউট্রন গুলো যে ওখানে কিভাবে থাকে, প্রোটন এবং নিউট্রন গুলো ওখানে কি করে, প্রোটন এবং নিউট্রন গুলোর মধ্যে কিরকম আচরণ আমরা দেখতে পাই, অথবা এই নিউক্লিয়াসটাকে যে ঠিক, ওকে তো আর আমরা কোনো কৌটার মধ্যে আবদ্ধ করে রাখিনি, আমরা ওটাকে কোনো লোহার কোনো শেল তৈরি করে তার মধ্যে প্রোটন নিউট্রনকে রাখিনি। তারা নিজে থেকেই পরস্পরের সাথে আবদ্ধ থেকে নিউক্লিয়াসটা ফর্ম করেছে। তাহলে সেখানে কাণ্ডটা কি ঘটছে? প্রোটন প্রোটন তো নিজেকে পরস্পরকে ধাক্কা দিয়ে ছিটকে বেরিয়ে যাওয়ার কথা। প্রোটন এবং নিউট্রনের সাথে একমাত্র চার্জের প্রপার্টি ছাড়া আর সামান্য একটু পার্থক্য আছে, 0.14% মতো তাদের ভরের পার্থক্য আছে। এছাড়া সব বৈশিষ্ট্য একই রকম। তাহলে কি এমন মহাকাণ্ড ঘটছে যে এই প্রোটন আর নিউট্রন পরস্পরকে আঁকড়ে ধরে পড়ে আছে এবং উম, কেউ কাউকে ছিটকে বের করে দিচ্ছে না? আর চার্জিত কণা হিসেবে অ্যাক্টিভলি ওখানে প্রোটন প্রোটন ইন্টারাকশন হওয়া সত্ত্বেও ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন পাত্তাই পাচ্ছে না, কারণ তারা খুবই দুর্বল। ওই ধাক্কাধাক্কিতে কোনো লাভই হচ্ছে না। ঠিক যেন একটা লোহার খাঁচার মধ্যে আমরা আহ, বিভিন্ন প্রজাতির, বা ধরো দুই প্রজাতির হিংস্র দুটো প্রাণীকে আমরা রেখেছি, বা বা সমান হারে 5টা বা 10টা প্রাণীকে রেখেছি। তারা নিজেদের মধ্যে মারামারি করে ফাটাফাটি করে একদম ভেঙে ফেলার চেষ্টা করছে, কিন্তু তারা ওই বেষ্টনী বের হয়ে আসতে পারছে না। তার কারণ তাদের ওই ধাক্কাধাক্কির চেয়ে বেষ্টনীর শক্তি অনেক বেশি। তাহলে সেই শক্তিটাকে, ওই বেষ্টনীটাকে, ওই যে অদৃশ্য বেষ্টনী, এটা কে? এই সব প্রশ্নের উত্তর ধাপে ধাপে আমাদের মিলবে, অবশ্যই মিলতে হবে। যেটাকে আমরা বলেছি নিউক্লিয়ার ফোর্স। এবং নিউক্লিয়ার ফোর্সের উপরে অনেকগুলো থিওরাম আছে, অনেকগুলো উম, মানে অনেক অ্যাডভান্সড কনসেপ্ট চলে আসছে অলরেডি। কিছু তোমরাও পড়েছো, কিছু পড়বে এখানে। কিন্তু তার আগে যে জন্য ভিডিওটা দেখলাম এবং আজকের ক্লাসটাকে আমি যে গুরুত্ব দিচ্ছি যে কারণে, সেটা হচ্ছে, আমি যখন তোমাদের এর আগের 1 বা 2টো ক্লাস শুরু করেছিলাম, আমার কাছে মনে হয়েছে যে নিউক্লিয়ার ফিজিক্স 2 তে কিন্তু বেসিক লার্নিং এর জায়গা না, ওটা হচ্ছে অ্যাডভান্সড সিলেবাস। এবং প্রতি মুহূর্তে তুমি
এই স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার সঙ্গে তোমার সিংলেট, ট্রিপলেট, স্টেট, তারপরে হচ্ছে তোমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাদের কম্বিনেশন, কার সঙ্গে কোনটা হয় কোনটা হয় না, তারপরে তার সাথে প্যারিটি কিভাবে নির্ভর করে, তার সঙ্গে ম্যাগনেটিক মোমেন্ট কিভাবে নির্ভর করে, ইলেকট্রিক কোয়াড্রাপল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক মাল্টিপল মোমেন্ট। এই যে মাল্টিপল না, মাল্টিপোল, ডাইপোল, কোয়াড্রাপোল, আমি মাল্টিপল বলিনি, বলেছি মাল্টিপোল, মানে বহু মেরু। কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ স্যার। এই জিনিসগুলো আমরা আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। তার আজকের প্রথম টপিক হচ্ছে নিউক্লিয়ার স্পিন, এবং আমি এটার উপরে 2 থেকে 3টা ক্লাস নেব। তার কারণ হচ্ছে এই জায়গাটা ক্লিয়ার হলেই এরপরে তুমি তো ধরে রাখতে পারো নিউক্লিয়ার ফিজিক্স টু ইউ উইল রিড completely in quantum mechanical language or quantum mechanical expression. That means wave equation, Schrodinger's equation, you'll solve it, you will apply the condition of potential, boundary conditions respective the nucleus, nuclear status, state, সব ঠিক আছে। কিন্তু আমি যে বাউন্ডারি কন্ডিশন গুলো যখন অ্যাপ্লাই করব, কখন কোথায় কার মান কি লিখবো, এটা কোত্থেকে আসবে, আমি কেমনে বুঝবো? তার একদম প্রাথমিক ট্রিটমেন্টটা হচ্ছে নিউক্লিয়ার স্পিন, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, টোটাল স্পিন, তারপর হচ্ছে তাদের পেয়ারিং, তারপর হচ্ছে অড অড নিউক্লিয়াস বা অড অড বলি যেটাকে আমরা, বিজোড় সংখ্যক প্রোটন, বিজোড় সংখ্যক নিউট্রন, বিজোড় সংখ্যক প্রোটন, জোড় সংখ্যক নিউট্রন, এটাকে বলে অড ইভেন নিউক্লিয়ার। আর হচ্ছে জোড় সংখ্যক প্রোটন, জোড় সংখ্যক নিউট্রন। তো এই এই যে সিনারিও গুলো হতে পারে আমাদের ইয়ের ক্ষেত্রে, নিউক্লিয়াসের ক্ষেত্রে বা নিউক্লিয়ন নাম্বারের ক্ষেত্রে, তার উপর কিন্তু ডিপেন্ড করে যে কোন নিউক্লিয়াসের স্টেবিলিটি কেমন হবে, কোন নিউক্লিয়াসের গ্রাউন্ড স্টেট কেমন হবে, কোন নিউক্লিয়াসের এক্সাইটেড স্টেট কেমন হবে, তারপরে কতগুলো তার ডিকে স্কিম থাকতে পারে, কতগুলো স্টেপ এসে এনার্জি ডিকে করে গ্রাউন্ড স্টেট আসতে পারে, আনস্টেবিলিটি থেকে স্টেবল হতে পারে, ইত্যাদি বিষয়গুলো বুঝতে হবে নিউক্লিয়ার ফিজিক্স টু তে। এখন যদি আমার সেই টু এর ল্যাঙ্গুয়েজটা আমি না শিখি, তাহলে ওয়ান ইনকমপ্লিট থেকে যায়। তাহলে তা আমি কেন, পৃথিবীর কারো পক্ষে সম্ভব না তোমাকে ওই সিলেবাস বোঝানো। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। আমাকে কিছু অ্যাডিশনাল কথা বলতে হলো, কারণ জানো তো এটা থার্ড ইয়ারের চ্যাপ্টার। ওদেরকে যখন পড়াবো ওদেরকে কিন্তু আমি চ্যাপ্টারটা শুরু করব, টেক্সচুয়াল আলোচনায় চলে যাবো। তোমাদের মধ্যে অনেকের মনে হতে পারে স্যার পড়াবেন নিউক্লিয়ার ফিজিক্স টু, উনি আবার থার্ড ইয়ারের সিলেবাস নিয়ে এত কথা বলছেন। যেমন মনে করে দেখো, আমি যখন শুরু করেছিলাম সম্ভবত ইলেকট্রনিক্স টু শুরু করে যখন ওয়ানের ক্লাস নিচ্ছিলাম, তখন তোমাদের কোনো একটা বন্ধু, নামটা আমার মনে আছে বলছি না, এবং তারপর থেকে আমি আহ, যাই হোক, সে কিন্তু বলেছিল যে আমরা কিভাবে মানে বারবার পিছন দিকে গেলে কখন আমরা শেষ করব। কথাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের তো এখানে লার্নিংটাই মুখ্য, তাই না? লার্নিংটা যদি আমাদের সিকুয়েন্সিয়াল করতে হয়, প্রোগ্রামিংটা যদি একটা ধারাবাহিকতা মেনটেন করতে হয়, নলেজ প্রোগ্রামিং যেটাকে আমরা বলছি, তাহলে আমি ওই জায়গাটা অবজ্ঞা করবো কিভাবে? সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। অ্যাজ স্টেটেড বিফোর, তার মানে এই কথাটা পূর্বে বলা হয়েছে, আমরা আবার বলছি, এ কমপ্লেক্স নিউক্লিয়াস ইজ মেড আপ অফ protons and neutrons. You know it very well.
collectively known as nucleus, মানে একসাথে যাকে আমরা বলি নিউক্লিয়ন। ইটস ওকে। The protons and neutrons have intrinsic spin angular momentum of half h cut. Half h cut means in the unit of h cut. That means if we take it as the unit, if we take it as the unit h cut, then we can say that the spin intrinsic spin of neutron and proton is half. But half বলে থেমে গেলে হবে না, হাফ এইচ কাট, এটা মাথায় রাখতে হবে। জাস্ট লাইক দ্য ইলেকট্রনস, তার মানে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন এরা হচ্ছে ফার্মিয়ন্স। ফার্মিয়ন্স মানে হচ্ছে দোজ পার্টিকলস হ্যাভিং হাফ অড ইন্টিজার মাল্টিপল স্পিন। এটা আমরা জানি তো, না? সবাই জানি না আমরা এটা? জি স্যার। জানি স্যার। In addition, the nucleus also possesses quantized orbital angular momenta about the center mass of the nucleus. ওই ভিডিওতে তোমরা এটা দেখেছো। যখনই যখনই সেন্টার অফ মাসটা, প্রথম কথা হচ্ছে যখন নিউক্লিয়াস গুলো মুভ করে তখন তার সেন্টার অফ মাস মুভ করে। সেন্টার অফ মাসকে সেন্টার করে সে বারবার একটা অরবিটিং মোশন শো করতে চায়। এই জন্য আমরা বাইরে থেকে দেখি এখানে আহ, একটা প্রেসিশন তৈরি হয় এমন যে ওই একটা অরবিট কিন্তু একটা সার্কেল কমপ্লিট করে আসলে আসতে পারে না, কেননা বাই দিস টাইম সেন্টার অফ মাসটা চেঞ্জ হয়ে যায়। কারণ যখনই তোমার একটা বডির বিভিন্ন পার্টস মুভ করবে এবং সেটা যদি ওই পার্টস এর নিজের ওই পার্টের নিজের ইচ্ছা মতো কোনো রাস্তা দিয়ে হয়, বা কোনো অর্ডারে হয়, তাহলে কিন্তু পুরো বস্তুটির সেন্টার অফ মাস মুহূর্তে মুহূর্তে স্থান পরিবর্তন করবে। এটা অনেকটা এভাবে বলা যায়, যেমন আমরা বলি সৌরজগতে গ্রহগুলোকে ইলেকট্রনের সাথে তুলনা করা হয়, আর সূর্যকে নিউক্লিয়াসের সাথে কম্পেয়ার করা হয়। এখন দেখো যে সূর্য কিন্তু ফিক্সড একটা পয়েন্টে সেন্টার করে দাঁড়িয়ে থাকতে পারে না। পারে না এই কারণে যে যখনই গ্রহগুলো একসাথে মুভ করছে, তখনই মানে কি, এটা তো সৃষ্টির একদম সে বিগ ব্যাং এর পর থেকে, অ্যাকর্ডিং টু বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং এর পর থেকেই করছে। আমরা যদি ফিজিক্সের ভাষায় বলি আর কি, কেমন, ফিজিক্সের ভাষায় বলছি আমরা, তাহলে ও যখন মুভ করতে শুরু করেছে তখন থেকে কিন্তু জায়গাটা একটু একটু নড়ে, একবার এদিকে যাচ্ছে, ও ব্যালেন্স করছে, সেন্টার অফ মাসটা ব্যালেন্স করছে। এদের মুভমেন্টের বা গ্র্যাভিটেশনটার, মিউচুয়াল গ্র্যাভিটেশন মেনটেন করতে গিয়ে তার পজিশন কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ করতে হচ্ছে, centering a certain point, but the sun is not stable at all at that point, fixing on that point. ওইটাকে সেন্টার করে সেও কিন্তু এদিক ওদিক এদিক ওদিক মুভ করছে। কিন্তু এই সেম সিনারিওটা যদি আমরা পদার্থের গঠনের ক্ষেত্রে নিয়ে আসি, দেখো ইলেকট্রন গুলোকে তুমি মনে করো গ্রহ নক্ষত্র, সরি গ্রহ, ভুল বলে ফেলেছি। তাহলে গ্রহ যদি হয়, নিউক্লিয়াসটাও কিন্তু মাঝখানে একদম স্টেবল বসে নেই। নিউক্লিয়াসটাও স্টেবল বসে নেই। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে ওর ভিতরে যে নিউক্লিয়াস গুলো আছে, সৌরজগতের চেয়ে এই কনসেপ্টটা আরো জটিল। কারণ নিউক্লিয়াসের মধ্যেও তো যারা রয়েছে তারাও ইলেকট্রনের মতো অরবিটিং মোশনে আছে। আমরা শেল মডেল যখন ব্যাখ্যা করব তখন আরো ক্লিয়ার করে সুন্দর করে জিনিসগুলো বুঝতে পারবে। তাহলে এইটুকু অন্তত বুঝো যে গাঠনিক উপাদান নিউক্লিয়ন গুলো যখন মুভ করছে, পাশাপাশি এই পুরো সবগুলো মিলেই তো নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস যে সেন্টার অফ মাস, সেটা তো আগে একটা জায়গাতে একটা পয়েন্টে ফিক্স থাকতে পারছে, বলো? সম্ভব? না স্যার। কিন্তু একটা গণ্ডির বাইরে তারা যাচ্ছে না, একটা ম্যাক্সিমাম মিনিমাম গণ্ডি রয়েছে, ওই গণ্ডির মধ্যেই তার এনার্জি লেভেল বা এনার্জি স্তর গুলো স্তরীভূত অবস্থায় আছে। এবং বাট নেভার ফরগেট দ্যাট অল দোজ আর কোয়ান্টাইজড। মানে কি, তারা পূর্ণ সংখ্যায় চিহ্নিত, কোনো ভগ্নাংশ নেই। যখনই তোমার লেভেলটা চেঞ্জ হচ্ছে তখন আমরা এল এর মান চেঞ্জ করছি, অর্থাৎ অরবিট
নাম্বার চেঞ্জ হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবং যেটাকে আমরা এই অ্যাটমিক স্ট্রাকচারের ক্ষেত্রে বোর পরমাণু মডেলের যে স্বীকার্য ছিল যে ইলেকট্রনগুলোর যে কোনো কক্ষপথে তার কৌণিক ভরবেগ হবে h/2 এর পূর্ণ সংখ্যা গুণিতক। মনে পড়ে? হ্যাঁ স্যার, মনে আছে। হ্যাঁ, এই পূর্ণ সংখ্যা গুণিতক কথাটা খুব গুরুত্ব, সামনে আগে আমরা তো ওই যে বলেছে যে লাইক দ্য ইলেকট্রনস ইন দ্য অ্যাটম, the resultant angular momentum I, capital I of the nucleus is the vector sum of orbital angular momentum L and spin angular momentum S. All those are vector. So in vector representation, you can write I is equal to L plus S. But don't get worried. In some textbooks, even from England or America, অনেক বইয়ের মধ্যে একটা জে দিয়ে লিখে থাকে, জে ইজ ইকুয়াল টু স্মল এল প্লাস এস, এভাবে করে লিখে থাকে। তো এখানে কনফিউজড হওয়ার কিছু নাই, তার কারণ হলো আসলে তুমি কিভাবে ব্যাখ্যা করছো, দ্যাট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং। এখানে আমরা তিনটা কোয়ান্টিটি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে টোটাল or resultant angular momentum p I square is equal to I into I plus 1 h card square. Orbital angular momentum p L square is equal to L into L plus 1 h card square. Spin angular momentum ps square is equal to s into s plus 1 h card square. Clear? এই জায়গাটা ক্লিয়ার কিনা? আর এখানে পিআই দ্বারা বোঝাচ্ছে স্যার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই তো স্যার? হ্যাঁ। ওকে স্যার, ক্লিয়ার স্যার তাহলে। মজার জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু টোটাল। L itself sum of all the orbitals, S itself sum of all nucleons, এটা কিন্তু মাথায় রাখতে হবে। I itself following this equation, সেখান থেকে কিন্তু এই মানটা আসছে। তাহলে তুমি যখন টোটাল আই লিখছো, আই এর ফর্মুলা যখন এটা লিখছো, এই ইন্ডিভিজুয়াল আই এর এক্সপ্রেশন ইট উইল বি এক্সপ্রেসড ইন টার্মস অফ এল অ্যান্ড এস, এই অনুযায়ী কিন্তু তোমাকে গিয়ে ফাইনালাইজ করতে হবে। তখন এই জিনিসটা একটু ক্রিটিক্যালিটির দিকে চলে যায় আর কি। The resultant spin angular momentum of the nucleus is obtained by the vector addition of the spins of the individual nucleons, like S is equal to summation over S. তো এই সাই মানে অল দ্য নিউক্লিয়াস, ওটা দিয়ে আমরা নিউক্লিয়াসের, এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এখানে রয়েছে। সেটা আমরা একটু পরেই বলছি। সিমিলারলি দ্য রেজাল্টেন্ট অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ গিভেন বাই এল ইজ ইকুয়াল টু সামেশন ওভার এল এফ or Li. Means each and every nucleus will have some orbital angular momentum, and if we add all those, we will get the resultant angular momentum represented by capital L. Since S is equal to half, half means nucleus, এরা যদি প্যারালাল হয় সেম সাইন হবে, অপোজিট হলে অপোজিট সাইন হবে। S can either be integral or half integral depending on whether the number of nucleons A is the number even or odd. আমি বলছি নিউক্লিয়াসের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা হতে পারে এস উইচ ইজ ইকুয়াল টু সামেশন ওভার এস আই। এস itself can be either half, সরি, either integral or half integral। এখন তুমি যদি দুটো হাফ যোগ করো কত হবে বলো তো? স্যার, 1। দুটো হাফ একটা থেকে একটা বিয়োগ করো কত হবে? জিরো। স্যার, 0। তিনটা হাফ যোগ করো কত হবে? দেড় স্যার। 3/2। কি বুঝতে পারলে?
একজনের তো হাফের বেশি হবে না, একজনের তো হাফই হবে, ঠিক না? তাহলে ওই যে বলছে ডিপেন্ডিং অন, thus the total angular momentum I of the nucleus can be either integral for a even, a means mass number. এই যে এ ইভেন বলছি আমি, আমি কিন্তু বলিনি এখানে যে নিউটন প্রোটন সবাই জোড় সংখ্যা হলে তাদের যোগফল জোড় সংখ্যা, তা কিন্তু বলিনি। এমন হতে পারে যে নিউটন আছে 13টা, প্রোটন আছে 11টা, মোট 24টা। সো ইটস ওকে, ইট উইল বি 0 or 1 or 2. That means a nucleus having even mass number will never have, ভালো করে খেয়াল করো, a nucleus with even mass number will never have any half integer odd multiple spin. Clear? মানে বিজোড় সংখ্যার ভগ্নাংশ, হাফ ইন্টিজার, অর্ধ ভগ্নাংশ হিসেবে থাকবে না এটা। হ্যাঁ, প্লাস মাইনাস হতে পারে, ওটা ডিপেন্ড করতে হয় প্যারিটির উপর, দ্যাটস ডিফারেন্ট থিং। একইভাবে যখন মাস নাম্বার অড হবে, তার পক্ষে কখনোই জিরো বা ইন্টিজার স্পিন শো করা সম্ভব নয়, কারণ প্রত্যেকটা কণার স্পিন গুলোর সমষ্টি দিয়ে তো আমরা টোটাল স্পিনটা শো করবো। আর সেটা যদি হয়, তাহলে বিজোড় সংখ্যা দিয়ে হাফে গুণ করলে সেটা জোড় সংখ্যা অথবা জিরো কি করে হবে, এটা সম্ভব? জি না স্যার। অ্যান্ড অফকোর্স দিস ইজ ইন এগ্রিমেন্ট উইথ অবজারভেশনস, আমরা যা দেখেছি এক্সপেরিমেন্টালি তার সঙ্গে এটা যায়। The total nuclear angular momentum I is usually referred to as the nuclear spin, অর্থাৎ টোটাল যে এই আই এর ভ্যালু, ওটাকে আমরা নিউক্লিয়ার স্পিন বলি, এবং ওটা দিয়ে আমরা নিউক্লিয়ারটিক স্কিমের মধ্যে এটা আমরা রিপ্রেজেন্ট করি। আমি আগামী ক্লাসে আরো বিস্তারিত তোমাদেরকে পড়াবো, কিন্তু বিফোর দ্যাট প্লিজ, আমি টেক্সটটা তোমাদের অনেকের কাছে আছে। দেখেছো, আমি মাইক্রোফোনটা আনমিউট করতে ভুলে গেছিলাম। দেখো, measurements of the ground state spin of nuclei show that for even z even n, অর্থাৎ জোড় সংখ্যক প্রোটন এবং জোড় সংখ্যক নিউট্রন যাদের রয়েছে, জেড এম এন বলে আমরা তাই বোঝাচ্ছি, সেসব নিউক্লিয়াসের ক্ষেত্রে তাদের গ্রাউন্ড স্টেট মানে বুঝতে পারছো তো, ভূমি স্তর অর্থাৎ সর্বনিম্ন শক্তি স্তর যেটাকে আমরা বলছি, সেখানে কিন্তু আই ইকুয়াল টু অবশ্যই জিরো হবে। আবার খেয়াল করো, জোড় সংখ্যক প্রোটন জোড় সংখ্যক নিউট্রন বলা হয়েছে, জোড় সংখ্যক প্রোটন, এটাকে বলে ইভেন ইভেন নিউক্লিয়াস। যদি কোনো নিউক্লিয়াসে
জোড় সংখ্যক প্রোটন, বিজোড় সংখ্যক নিউট্রন, তাকে এটা বলে ইভেন অড নিউক্লিয়াস। যদি কোনো নিউক্লিয়াসে বিজোড় সংখ্যক প্রোটন, জোড় সংখ্যক নিউট্রন, তাকে বলে অড ইভেন নিউক্লিয়াস। আর যদি দুটোই অড হয় তাহলে বলে অড অড নিউক্লিয়াস। তাহলে চার প্রকার নিউক্লিয়াস হতে পারে: ইভেন ইভেন, ইভেন অড, অড ইভেন, অড অড। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। মজার জিনিসটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে দুটো অড নাম্বার যোগ করলে কি জোড় সংখ্যা হয় না বিজোড় সংখ্যা হয়? জোর স্যার। সেক্ষেত্রে কিন্তু এটা বলা হয়নি যে গ্রাউন্ড স্টেট স্পিন জিরো হবে, তা বলা হয়নি কিন্তু। তবে সেটা একটা পূর্ণ সংখ্যা হবে only when proton and neutron number both are even number। এটা বলা হয়েছে যখন প্রোটন নাম্বার, নিউট্রন নাম্বার তারা আলাদাভাবে জোড় সংখ্যা, তাদের যোগফল জোড় সংখ্যা, সেই ক্ষেত্রে তার গ্রাউন্ড স্টেট এনার্জি, গ্রাউন্ড স্টেট হবে স্পিন জিরো। মাথায় ঢুকলো এখন? স্যার মোটামুটি ঢুকছে স্যার, যদি আরেকটু বলতেন স্যার। স্যার আর একটু বলতেন শেষের টুকু। যেমন দেখো, 5+5 = 10, এটাও জোড় সংখ্যা। 4+6 = 10, এটাও কিন্তু জোড় সংখ্যা, এবং একই সংখ্যা। মাঝখানে তফাৎ, বা বা আমরা এভাবে চিন্তা করি এখন। আরেকটা কথা বলি আমরা, 4+4 = 8, এটাও জোড় সংখ্যা। কিন্তু 4+4 যে 8, ওর যে গ্রাউন্ড স্টেট সেখানে স্পিন ডেফিনেটলি জিরো। কিন্তু 5+5 যে জোড় সংখ্যা, সেখানে কিন্তু এটা মানে আমরা ঠিক এই ফর্মুলা অনুযায়ী গ্যারান্টি দিতে পারছি না। তার কারণটা হচ্ছে কি জানো তো? এইটা ঠিক, নিউক্লিয়ন গুলো চার্জ ক্যারেক্টারের বাইরেও কিন্তু তারা একটা পরিচয় পরিচিত, সেটা কমন ফর বোথ প্রোটন অ্যান্ড নিউট্রন। এবং তাদের পেয়ার প্রোডাকশন বা মানে পেয়ার ফরমেশন, আই শুডন্ট সে প্রোডাকশন, এটা অন্য ফিনোমিনন, পেয়ার ফরমেশনের একটা টেন্ডেন্সি থাকে, যে কারণে নিউক্লিয়াসের ইন্টারনাল ইনার কোর কোর গুলো অনেক বেশি স্টেবল হয় এবং স্ট্রিনজেন্ট হয়। তারা এই পেয়ারটা ফর্ম করতে 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 বাইরের দিকে যায়, একটা প্রোটন একটা নিউট্রন ইন অপোজিট স্পিন। মাথায় রাখতে হবে। তাহলে হাফ মাইনাস হাফ, হাফ মাইনাস হাফ, হাফ মাইনাস হাফ, এই টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করে, যেটা আমরা যখন ডিউটেরনের ইয়েটা পড়বো, ডিউটেরন তোমাদের সিলেবাসটা শুরু করবো যখন, আমি তখন দেখবো কি ইন্টারেস্টিং জিনিস। কিন্তু এই বেসিক ইনফরমেশন না থাকলে তো ওখানে ইন্টারেস্ট তুমি পাবে না, তোমার কাছে এটা হতভম্ব একটা জিনিসের মতো মনে হবে। নিউক্লিয়ন গুলোর মধ্যে ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে, এই জন্য নিউক্লিয়ন বলছি আমরা, প্রোটন নিউট্রনের বাইরে গিয়েও আমরা নিউক্লিয়ন শব্দটা ব্যবহার করছি। মানে কমন কথা, যেমন আমরা সকল মানুষের ক্ষেত্রে মানুষ কথাটা ব্যবহার করি, ঠিক একইভাবে প্রোটন এবং নিউট্রনের ক্ষেত্রে ইন জেনারেল আমি বলছি নিউক্লিয়ন। এই জায়গাটা পরিষ্কার কিনা? অর্থাৎ একজনের চার্জ আছে আর একজনের নাই, ওই পরিচয় নিয়ে আমরা এখন আর সময় নষ্ট করতে চাইছি না, তার কারণ এর বাইরেও তাদের কিছু কমন পরিচয় রয়েছে। এখন বুঝতে পেরেছো আমার কথাটা? জি স্যার। হ্যাঁ। তো এই স্পিনের কথা বললাম, প্লাস মাইনাস হাফ এইচ কাট, ওরা নিজেরা নিজেরাই মিলিয়ে নেয়। প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ, পেয়ার ফর্ম করে, পেয়ার ফর্ম করে, এবং তার একটা
যথেষ্ট বাউন্ড একটা স্টেট তৈরি করে নিজেদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। এইভাবে পেয়ার গুলো কমপ্লিট হতে 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 ইন্টারনাল কোর গুলো স্ট্রং হতে 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 বাইরের দিকে গিয়ে তখন দেখা যায় যে যদি এই পেয়ার ফরমেশনে কোনো গন্ডগোল থাকে, দেখা গেল একটা আনপেয়ার্ড প্রোটন, একটা আনপেয়ার্ড নিউট্রন, দুজনেই দুজনের প্যারালাল, তাহলে তাদের পক্ষে পেয়ার ফরমেশন সম্ভব না। বা এরকম আর কি। তো এগুলির সাথে আবার একটা একটা না, একাধিক হতে পারে যদি সেটা এক্সাইটেড স্টেটে থাকে, তখন একাধিকের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে। তো এক্সাইটেড হলে তখন আমরা ওই স্পিন ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন প্রয়োজন হয়। কিন্তু নর্মালি একটা স্টেবল নিউক্লিয়াসের দিকে যদি আমরা তাকাই, তাহলে তার মোর স্টেবল করতে করতে একদম ভিতরের দিকে ভিতরের দিক থেকে শুরু হয়েছে তাদের পেয়ার ফরমেশনটা। এবং লাস্টে গিয়ে যদি রেসিডিউ কিছু থাকে, হতে পারে না এরকম যে একটা অড মাস নাম্বার, মানে ধরো প্রোটন নাম্বার জোড় তো নিউট্রন নাম্বার বিজোড়, তাহলে যোগ করলে তো বিজোড় সংখ্যা হবে। ওই তখন দেখা যায় লাস্টের দিকে গিয়ে আনপেয়ার্ড, প্রথম হচ্ছে প্রোটন নিউট্রন পেয়ার, প্রোটন প্রোটন পেয়ার, নিউট্রন নিউট্রন পেয়ার, তারপর হচ্ছে আনপেয়ার্ড প্রোটন আনপেয়ার্ড নিউট্রন, অনেকগুলো সিকোয়েন্স এখানে চলে আসবে। এসব সিকোয়েন্স বোঝার আগে তোমাকে বুঝতে হবে কাণ্ডগুলো কিভাবে ঘটে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। Another important point to note is that the measured values of the ground state spins of the nuclei are small integers or half odd integers. The highest measured value being 9/2। খেয়াল করো, বারবার বলা হচ্ছে কিন্তু গ্রাউন্ড স্টেট, এই ভ্যালুটা আনস্টেবিলিটির জন্য যা ইচ্ছে তাই হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার টু আস, বাট স্টিল টুডে, or when the writer was writing this book, as per the information up to then, the highest found spin for ground state of a nucleus was 9/2। 9/2 মানে তুমি বুঝতে পারছো, 9টা, 9/2 মিনস 9টা আনপেয়ার্ড নিউক্লিয়ন ওখানে ছিল কোনো না কোনো ভাবে। তো বিষয়গুলোকে যত সহজ আমরা মনে করি, তত সহজে জেনারেলাইজড করা সম্ভব নয়। আর সেই জন্যই নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়নের ক্যারেক্টারিস্টিক্সটা সম্পর্কে একদম থরো নলেজ থাকাটা খুব জরুরি। অর্থাৎ প্রথম পদক্ষেপ সোপান হচ্ছে নিউক্লিয়ার স্পিন। যেমন পাউলি স্পিন ম্যাট্রিক্স আমরা কোয়ান্টাম মেকানিক্সে পড়ে আসছি, তোমাদেরকে পড়িয়েছি, ওইটা আমার মাথায় ব্যথা নাই। কিন্তু আমি যদি ফিজিক্সটাই না বুঝি, তো ম্যাথ তো থাকলো পড়ে, ম্যাথ তো যে কোনো সময় বোঝা যাবে, ফিজিক্সটা তো বুঝতে হবে। Majority of the nucleons of either type, either যে কোনো প্রকার, seems to form a core in which even numbers of protons and neutrons are grouped in pairs। একটু আগে যেটা বললাম, পেয়ারে পেয়ারে একটা গ্রুপ তৈরি করে of zero spin and orbital angular momentum, so that the core itself has zero total angular momentum। Clear? The few remaining nucleons outside the core determine the nuclear spin, which is thus a small number integral or half odd integral। বোঝা গেল? অধিকাংশ নিউক্লিয়ন গুলোই, সেটা ভারী হোক হালকা হোক নিউক্লিয়াস, তারা হচ্ছে পরস্পরের সাথে পেয়ার ফর্ম করে 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 ভিতরের শেল গুলো বা কোর গুলাকে শক্তিশালী ভাবে পারফর্ম করে। এর বাইরে যারা পেয়ার ফর্ম করতে পারে না, তারাই সামান্য হাতে গোনা কয়েকটি নিউক্লিয়নের কারণে, অর্থাৎ এই
কি বলে তোমার স্ট্রং কোরের বাইরে যারা অবস্থান করে তাদের স্পিন গুলো নিয়েই আসলে নিউক্লিয়ার স্পিন হিসাব করা হয়। কেননা যারা যারা পেয়ার প্রোডাকশন করে বা সরি বারবার আমি ভুল করছি, যারা যারা পেয়ার ফর্ম করে ওখানে একটা স্টেবিলিটি বা স্ট্রং একটা স্টেট তৈরি করেছে ভেতরে কোর গুলিতে, ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তো। এর বাইরে কারণ ওগুলো তো জিরো 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 জিরো, যখনই পেয়ার ফর্ম জিরো 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 স্পিন। এর বাইরে কে আছে অতিরিক্ত অ্যাক্টিভ সেটা আমাকে দেখতে হবে। সো দ্য অ্যাক্টিভ স্পিন before neutralizing, forming the pair, additional or extra outside this জিরো স্পিন কোর বলতে পারো তুমি। এখানে জিরো স্পিন কোরের বাইরে যে নিউক্লিয়ন গুলো রয়ে গেল, তারাই হচ্ছে মূলত নিউক্লিয়ার স্পিন নির্ধারণে দায়ী। ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার স্যার। এস এন ঘোষাল স্যারের বইটা তোমাদেরকে দিয়েছিলাম না আমি, পিডিএফটা? হ্যাঁ স্যার, দিয়েছিলেন স্যার। এটা হচ্ছে আমি তোমাদের সাথে আলাপ করলাম, একটা পৃষ্ঠাও প্রাণবন্ত ভাবে আলাপ করতে পারিনি। দেখো পেজ নাম্বার 29, এটার উপরে আমি আরো আধা ঘন্টা কথা বলতে পারবো আশা করি। 29 পুরাটাও না তো, এর আগেও কিছুটা বাদ, নিচেও কিছুটা বাদ। এই মাঝখানের জায়গাটা বোঝানোর জন্য প্রায় 1 ঘন্টা সময় দিলাম। তো ঠিক আছে, তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আস্তে আস্তে বিদায় নিই। রাত হয়েছে, থার্ড ইয়ার বসে আছে। কিন্তু দেখো, বারবার একটা কথা বলি, এখন ফোর্থ ইয়ারে পড়ছো, একটা ফিউচার আছে, ফিউচারে প্ল্যানিং থাকা উচিত। তা আমার ক্লাসে বসে যদি প্ল্যান করো যে এতক্ষণ ধরে স্যারের ক্লাসে বসে বকবকানি শোনার কি দরকার, অমুক জায়গায় সাজেশন বিক্রি হচ্ছে, সাজেশন অনুযায়ী ভিডিও কিনতে পাওয়া যাচ্ছে, এতক্ষণ ধরে এই লোকের বকবকানি শোনার কোনো প্রয়োজন নেই। তারা ভুলেও আমার এখানে আর দ্বিতীয় দিন এসো না, তাতে অন্য যারা আসলে চাইছে এই বকবকানি শুনতে তাদের জন্য ক্ষতি হবে। আর সত্যিকার অর্থে যারা এই উপলব্ধিটা করতে পারছো যে না, তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো বা যেখানেই পড়ো, তুমি তো একজন মানুষ এবং মেধাবী মানুষ, তোমার তো কিছু করণীয় বা করার সুযোগ রয়েছে পৃথিবীর জন্য। তাহলে উইদাউট লার্নিং হোয়াট উইল ইউ ডু উইথ অনলি উইথ ইউর মার্কশিট অর সার্টিফিকেট, আমাকে বলো তো, এটা তুমি কি করবে? হ্যাঁ, ওটা দরকার আছে, রেকগনিশনের জন্য দরকার আছে। তো তোমার কি মনে হয় যে তুমি এইভাবে অ্যানালিটিক্যালি শিখে আয়ত্ত করে পরীক্ষার হলে গেলে যারা শুধু সাজেশন পড়ে গেছে তাদের চেয়ে তুমি খারাপ করবে, তোমার তাই মনে হয়? জি কারণ না কি স্যার, এরকম মনে হয়? অতএব জ্ঞানের আনন্দটা নেওয়ার চেষ্টা করো, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ক্রুশালি ইম্পর্টেন্ট। এনাম, কিছু শিখলে আজকে, নতুন কিছু শিখতে পারলে? জি স্যার, অনেক নতুন জিনিস শিখেছি স্যার, কিন্তু স্যার স্টাডি করতে হবে বিষয়গুলো নিয়ে স্যার। সত্তার, আব্দুল সত্তার, আব্দুল সত্তার কি আছো নাকি? জিন্না নামে আজকে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি, নতুন বোধ হয়। জিন্না, একটু কথা বলো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলছি, তুমি তো ছিলে শুরু থেকে, কি মনে হলো তোমার ক্লাসটা করে? তোমার এই যে টাইমটা ইনভেস্ট করলে এখানে, কি মনে হলো? বেশি কিছু তো না, যতটুকু বুঝলাম আর কি স্যার। বুঝিনি বাবা তোমার কথাগুলি। তুমি মাইক্রোফোনটা বোধহয় কোনো কারণে মুখ থেকে সরে গিয়েছিল কিনা। বলছি যে আরেকবার বলবে, আমি তোমার কথা বুঝতে পারিনি।
স্যার আমার বেসিক এর স্ট্রং না, যতটুকু বুঝলাম আর কি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরকম লাগছে কেন তোমার কথা? সবার কথা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তুমি মাইক্রোফোনটা একটু মুখ থেকে সামান্য একটু দূরে রেখে স্লোলি বলো তো দেখি। তুমি কষ্ট করে কথা বললে আমরা কেউ বুঝতে পারলাম না, তাহলে তো এটা এক ধরনের আউটপুট পেলাম না আমরা, তাই না? তুমি তো আজকে প্রথম ক্লাস করলে আমার, নাকি? জি স্যার। ইয়েস, এখন ক্লিয়ার। নাও ইটস ক্লিয়ার। তো তোমাকে জানতে চাইছি যে তোমার মানে তুমি কি এতক্ষণ বসে থেকে কিছু শিখতে পেরেছো ক্লাস থেকে? জি স্যার, মোটামুটি। লার্নিং মেথডটা এবং টিচিং মেথডটা কেমন মনে হচ্ছে তোমার কাছে? অন্যদের চেয়ে যথেষ্ট ভালো মনে হচ্ছে। আমি তো আরো কয়েক। প্রফেসররা জি কি স্যার। পড়ায় আর প্রফেসররা পড়ায় এরকম? আমাদের গুলা মাত্র শুরু হয়েছে স্যার। আমি ফেনী কলেজে স্যার, ফেনী সরকারি কলেজ। না না, আমি বলছি এরকম অনলাইন প্ল্যাটফর্ম কি কোনো প্রফেসরের আছে নাকি? আর আমি জানি না, তো এই জন্য জিজ্ঞেস না করছি। না না স্যার, না স্যার, আর নাই। প্রফেসর নাই, আর আচ্ছা, দুইজন ঠিক আছে। যারা বলতে হবে না সিনিয়র ওটা, আছে। সেটা তুমি নিজেও এস্টিমেট করতে পারো। আহ, জি মানে স্যার। ওটা নিয়ে আমি আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি বলছি আমার মেথড এবং আমরা যা চাইছি করতে সেটা ঠিক আছে কিনা। জি স্যার। আর কেউ কিছু বলবে আজকে? কারো কিছু বলার না থাকলে আমি ক্লোজ করবো। থার্ড ইয়ারকে অনেকক্ষণ, আধা ঘন্টা বসে রয়েছে। আমি কিছু বলতে চাই স্যার। হ্যাঁ, স্যার, আমি কিছু বলতে চাই স্যার। হ্যাঁ, বলো বলো, প্লিজ। স্যার, নিউক্লিয়ার স্পিন, স্যার আমরা তো এটা থার্ড ইয়ারই ছিল স্যার। কিন্তু স্যার থার্ড ইয়ারে যা পড়ছি স্যার, মানে কি পড়ছি স্যার জানি না স্যার। আসলেই যে স্যার, এই যে আপনি স্যার এই যে ছোট্ট একটু জিনিস নিয়ে স্যার আমাদের আর প্রায় 1 ঘন্টার উপর ক্লাস ছিলেন স্যার। আমার কাছে মনে হয় স্যার নিউক্লিয়ার স্পিন টোটালি শেষ করে ফেলছি স্যার আমরা 1 ঘন্টায়। আসলে স্যার এটার মধ্যে এত কিছু লুকায়িত, এটা কিন্তু স্যার আপনার ক্লাস না করলে স্যার জানতে পারতাম না। তো স্যার আমার মনে হয় স্যার আমরা খুবই লাকি স্যার যে আপনাকে পাইছি স্যার, যে স্যার মানে এই জিনিসগুলো স্যার ফিজিক্সটা বুঝতে পারতেছি স্যার। তার আগে আসলে স্যার ফিজিক্সটা বোঝা হয় নাই স্যার। তো আপনার হাত ধরে স্যার ফিজিক্সটা আমরা বুঝতে পারতেছি। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, এইভাবে স্যার আসলে একটা তোমাদেরকে লাস্ট আমি একটা কথা দেওয়ার জন্য। বলি। ঠিক আছে বাবা, আমি তোমাকে লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে নিউক্লিয়ন গুলোর স্পিন যদি না থাকতো, বা নিউক্লিয়ন গুলো যদি নিজস্ব স্পিন মোশন এবং অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, বা এই যে যে মডেলগুলো, নিউক্লিয়ার মডেলগুলো এসছে, এটা স্পিনটা যদি না থাকতো, তাহলে নিউক্লিয়ার ফিজিক্স নামক কোন সাবজেক্টের আদৌ দরকার ছিল কিনা আমার কাছে এখনো কনফিউশন লাগে। আই এম সরি টু সে। অথবা ওটা এমন কোন একটা কনসেপ্ট হতে পারতো যেটা স্টিল টুডে, স্টিল নাও আমরা এটা চিন্তা করতে পারি না। তখন হয়তোবা এই বিদ্যা বা পৃথিবীর সত্যের ধরনটা ভিন্ন হতো। আমার কথাটা বুঝতে পেরেছো? কেন আমি নিউক্লিয়ার স্পিনের উপর এত গুরুত্ব দিয়েছি? ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য স্পিন অফ নিউক্লিয়াস অর নিউক্লিয়ন্স, you won't understand the nuclear interaction, nuclear interaction, nucleus nucleus interaction, nuclear interaction, nuclear reaction, scattering. Nothing will reach to you. সুতরাং স্পিন যদি ক্লিয়ার না হয়, স্পিন সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার না হলে, স্পিন মিনস অ্যাঙ্গুলার মোমেন্টাম, নট অনলি দ্যাট, একটা নিউক্লিয়াস, একটা প্রোটন নিয়ে তারও কোয়াড্রপল মোমেন্ট আমাকে চিন্তা করতে হচ্ছে। কোয়াড্রা মানে কি? চারটা। তারও মাল্টিপল, মাল্টিপল মানে বহু, বাট খুঁজতে গিয়ে দেখলাম ওখানে একটা না দুইটা প্রোটন আছে মাত্র। হাউ? এগুলো কি চার্জ সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড? যদি সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড, তার মানে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট উইদিন দ্য নিউক্লিয়াস there is a possibility to imagine or believe the existence of a charge, although there is only one or two protons. It's very confusing, very suspicious.
অ্যান্ড লজিক্যালি অ্যাকসেপ্টেবল। এত সোজা না বাবা, এত সোজা না। মুখস্থ করে পরীক্ষার খাতায় লেখা আর চোখ বন্ধ করে ফিজিক্সকে দেখা এত সোজা না, বহুত তফাৎ। আমি চেষ্টা করি তোমাদের, মানে তোমাদেরকে একটু গাইড আপ করার জন্য, লাইন আপ করার জন্য। আর আমি নিজেও যেহেতু তৃষ্ণার্ত মানুষ, আমি নিজেও তেমন কিছু বুঝি না, কিন্তু তোমাদের দায়িত্বটা ঘাড়ে নেওয়ার মাধ্যম হিসেবে আমি এটা ফাইট করার সুযোগ পেয়েছি যে না, আমাকে জানতে হবে। আমিও চেষ্টাটা করছি কিন্তু, তবে হ্যাঁ, যতটুকু পর্যন্ত আমার মগজে পৌঁছায় ততটুকু পর্যন্ত আমি বলি, এর বাইরে বলার চেষ্টা করি না। কারণ এটা আসলে অনেক রিচ, রিচ অ্যান্ড রিচ নলেজ। পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে এই নিউক্লিয়াসের মধ্যে। আজকে এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসটাও আমি চাইছি এই যে নিউক্লিয়ার স্পিন এবং এই চ্যাপ্টারের উপর আমি যে ক্লাসগুলো নিব, আমি সবার জন্য ওপেন রেখে দেবো। ঠিক আছে? সবাই করুক, অসুবিধা নেই। শুভরাত্রি, সবার কল্যাণ হোক। সঠিক জ্ঞান অর্জনে আমরা ব্রতী হই, আমরা মনস্ক হই, এটাই সবার কাছে আমার অনুরোধ। ভুলভাল জ্ঞান আর মুখস্থ বিদ্যা, এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। রাখছি, কেমন? সবাই ভালো থেকো। আগামীকাল তাহলে সিকুয়েন্স অনুযায়ী কি আসছে শাখান? আগামীকাল, আগামীকালের ক্লাসটা কি হচ্ছে? ইলেকট্রোডাইনামিক্স। ইলেকট্রোডিনামিক্স, ইয়েস। এটাও আমি সবার জন্য ওপেন রেখেছি আগামীকাল, মানে এই সপ্তাহ এই নতুন তিনটা ক্লাস, তিনটায় ওপেন থাকবে। ইভেন প্রয়োজন হলে আগামী পরের সপ্তাহ আমি ওপেন রাখবো, অসুবিধা নেই। শুভরাত্রি, সবাই ভালো থেকো।